আসসালামু আলাইকুম। আগে ক্লাসে আমরা দুর্যোগ ও বিপর্যয় চ্যাপ্টারের কিছুটা পার্ট আমরা আলোচনা করেছিলাম। যেমন দুর্যোগ ও বিপর্যয়ের ধারণা, তাদের পার্থক্য আমরা আলোচনা করেছিলাম। বিপর্যয়ের প্রাচীন ও বর্তমান ধারণা আলোচনা করেছিলাম এবং দুর্যোগ ও বিপর্যয়ের সাধারণ আলোচনার মধ্যে একটা ভাগ, যেমন বন্যা নিয়ে আলোচনা করেছিলাম। বন্যা কিভাবে হচ্ছে, বন্যা হওয়ার কারণ, তার ব্যবস্থাপনা, এগুলো আমরা বলেছিলাম, তাই তো। আজকে আমরা দুর্যোগ ও বিপর্যয়ের আরও যে ভাগগুলো আছে, যেমন হড়পা বান, খরা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, সুনামি, ধস, হিমানি সম্প্রপাত, তুষারঝড়, এগুলো কিভাবে হচ্ছে এবং এগুলোর জন্য কিভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এগুলোর জন্য গৃহীত ব্যবস্থাপনা, সেগুলো আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে হড়পা বান। হড়পা বানটা কি? দেখো, উচ্চ পার্বত্য অঞ্চলে যখন অত্যাধিক বৃষ্টি হয় বা উচ্চ পার্বত্য অঞ্চলে যখন হিমবাহ গলে যায়, তখন কি হয়, ওই যে হিমবাহ সৃষ্ট জল এবং পার্বত্য অঞ্চলে অত্যাধিক বৃষ্টির জল, সেগুলোর জন্যে বাঁধ ভেঙে বন্যার সৃষ্টি করে। তো এই অতিরিক্ত জলের জন্য যে বাঁধ ভেঙে বন্যা হয়, তাকেই বলা হয় হড়পা বান। 2013 সালে জুন মাসে উত্তরাখণ্ডে যে হড়পা বান হয়েছিল, তার ফলে মানব জীবনে ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছিল। দেখবে তোমরা, একটা হিন্দি সিনেমা আছে কেদারনাথ, ওই সিনেমাটা যদি তোমরা কেউ দেখে থাকো, তাহলে ওখানে এই হড়পা বানের একটা বিধ্বংস চিত্র, তোমরা ভয়ঙ্কর চিত্র সেখানে দেখতে পাবে, কিভাবে হড়পা বানের ফলে জল নেমে আসছে, তার ফলে ঘর বাড়ি সব ভেঙে যাচ্ছে, তারপর বাঁধ ভেঙে যাচ্ছে, অনেক পশু পাখি ক্ষয়ক্ষতি হচ্ছে। তো সেটা তোমরা দেখতে পাবে। তো এই হলো হড়পা বান। এখন আমরা দুর্যোগ ও বিপর্যয়ের একটা উদাহরণ, খরা বা ড্রাফট, এটা সম্পর্কে একটু বলবো। দেখো, কোনো অঞ্চলে দীর্ঘ সময় ধরে যদি অনাবৃষ্টি হয় বা স্বাভাবিকের তুলনায় 75%-এরও কম বেশি বৃষ্টিপাত হয়, সেই শুষ্ক অঞ্চলকে বলা হয় খরাপ্রবণ অঞ্চল, বা সেই শুষ্ক অবস্থাকে বলা হয় খরা। তার মানে কি হলো, কোনো একটা অঞ্চলে 20%-এরও বেশি জায়গায় যদি 75%-এরও কম বৃষ্টিপাত হয়, সেই যে শুষ্ক অবস্থাটা, সেইটাকেই বলা হয় খরা। আবার দেখো, কোনো অঞ্চলে যদি 100 বছরে 20 বছরের বেশিবার খরা হয়, সেই অঞ্চলটাকে বলা হয় খরাপ্রবণ অঞ্চল। যেমন দেখো, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, এসব অঞ্চলগুলো হচ্ছে খরাপ্রবণ অঞ্চল। এখানে তীব্র ভয়াবহ জল সংকট দেখা দেয়। 1987 সালে এরকম তীব্র খরা দেখা দেয় এই অঞ্চলে, হরিয়ানা, উত্তরপ্রদেশ, এই অঞ্চলে। 2003 সালে ভারতের বিস্তীর্ণ অঞ্চলে খরার ফলে 8টি নদী অববাহিকা জল কমে গিয়ে 20 কোটি মানুষ বিপন্ন হয়ে পড়ে, 20 কোটি মানুষ ক্ষতির মুখে পড়ে। তারপর দেখো, পুরুলিয়া জেলায় প্রায় প্রতি বছর খরার ভয়াবহ প্রভাব আমরা দেখতে পাই। পুরুলিয়া জেলায় প্রতি বছর খরার ফলে ফসল নষ্ট হয়, মানুষের জীবন বিপন্ন হয়ে পড়ে। তাই পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলা হচ্ছে খরাপ্রবণ জেলা, এবং ভারতের মধ্যে রাজস্থান হচ্ছে খরাপ্রবণ রাজ্য। খরাপ্রবণ জেলা কোনটা? পুরুলিয়া। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা হচ্ছে খরাপ্রবণ জেলা, এবং ভারতের মধ্যে রাজস্থান হচ্ছে খরাপ্রবণ রাজ্য। এটা মনে রাখবে তোমরা। দেখো, খরার বেশ কিছু কারণ আছে। প্রাকৃতিক কারণেও খরা সম্ভব হয়, আবার অপ্রাকৃতিক কারণেও খরা হয়। প্রাকৃতিক কারণ কি? দেখো, কম বৃষ্টি। ওই যে বললাম, কোনো একটা অঞ্চলে যদি 75%-এরও কম বৃষ্টিপাত হয়, বেশিরভাগ 20%-এর বেশি অঞ্চলে 75%-এরও কম বৃষ্টিপাত হলে
সেই অঞ্চলকে বলা হয় খরাপ্রবণ অঞ্চল। তো কোনো একটা অঞ্চলে 75%-এরও নিচে যদি বৃষ্টিপাত হয় তাহলে সেই কম বৃষ্টিপাতের জন্য খরা সংঘটিত হয় সেই অঞ্চলে। তারপর দেখো মৌসুমি বায়ুর অনিশ্চয়তার জন্য ভারতে কখনো খরা হয়। অনেক সময় মৌসুমি বায়ুর দেরিতে যদি আগমন হয় এবং দ্রুত যদি মৌসুমি বায়ু প্রত্যাগমন হয় তাহলে সেই অঞ্চলে বৃষ্টিপাত খুব কম হয়, সেই বছরে ভারতে বৃষ্টিপাত কম হয় এবং খরা দেখা দেয় তার ফলে। তারপর এখানে লেখা আছে জেট বায়ু যদি অনেক দেরি করে প্রত্যাবর্তন করে, তার ফলে মৌসুমি বায়ু অনেক দেরি করে আসে। তো এই জেট বায়ুর জন্যেও অনেক সময় খরা হয়। আবার এল নিনো বছর, যে সময় এল নিনো বছর হয়, সেই এল নিনো বছরের জন্য শুষ্ক বায়ু প্রবাহিত হয়, মৌসুমি বায়ু দেরি করে আসে এবং তার ফলে কম বৃষ্টি হয় এবং কম বৃষ্টির জন্য বেশিরভাগ অঞ্চলেই খরা হয়। ভারতের খরাপ্রবণ অঞ্চলগুলোতে খরা হয়। তারপর কম আর্দ্রতা, যে অঞ্চলগুলোতে বৃষ্টিপাত কম হয় সেই অঞ্চলে আর্দ্রতা অনেক কম হয় আর ভৌমজল অনেক শুকিয়ে যায়, তার ফলে খরা দেখা দেয়। অপ্রাকৃতিক কারণের মধ্যে আছে গাছ কাটা। নির্বিচারে যখন গাছ কাটা হয় সেই অঞ্চলে অক্সিজেনের পরিমাণ কমে যায়, তো তার ফলে সেই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। যে অঞ্চলে গাছ কাটা হয় নির্বিচারে সেই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়, তার ফলে খরা দেখা দেয়। তারপর দেখা যাচ্ছে দূষণ, যখন কোনো অঞ্চলে দূষণের পরিমাণ অনেক বেড়ে যায় সেই অঞ্চলে বৃষ্টিপাত কমে যায় এবং তার ফলে খরা দেখা দেয়। অপরিকল্পিত নগরায়ন, যখন অপরিকল্পিতভাবে নগরায়ন হয় তখন সেই অঞ্চলের আবহাওয়াটা পরিবর্তিত হয়ে যায় এবং তার ফলে কম বৃষ্টিপাত হয় এবং খরা দেখা দেয়। তো এই হলো খরার বিশেষ কারণ। এরপর আমরা বলবো খরা প্রতিরোধের জন্য আমরা কি কি ব্যবস্থা নেব। খরা প্রতিরোধের ব্যবস্থাপনা, প্রথমে দেখো আমি লিখেছি জলাধার নির্মাণ করে খরাপ্রবণ অঞ্চলে বর্ষার জলটাকে ধরে রাখতে হবে। তার ফলে কি হবে, অন্যান্য সময়ে বছরের অন্য সময়ে যখন বৃষ্টিপাত হচ্ছে না সেই ধরে রাখা জলটা দিয়ে কৃষিকাজ করা যাবে, তাই তো? তাহলে খরাটা অনেকটা কম হবে, খরা প্রতিরোধ করা সম্ভব হবে। তারপর লেখা আছে বৃক্ষরোপণ, প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে খরাপ্রবণ অঞ্চলে, তো তার ফলে খরা প্রতিরোধ করা কিছুটা সম্ভব হবে। তারপর খরা সহ্যকারী ফসল চাষ, যেসব ফসলগুলো খরা সহ্য করতে পারে, জোয়ার, বাজরা, রাগি, এসব ফসল চাষ করতে হবে। যেহেতু খরাপ্রবণ অঞ্চলে বিশেষ চাষবাস সেরকম হয় না, বৃষ্টিপাত না হলে ধান সেরকম হবে না, তো সেজন্য খরা সহ্যকারী ফসল চাষ করতে হবে। যেহেতু খরাপ্রবণ অঞ্চলে চাষবাস সেরকম হয় না, সেজন্যই সেই অঞ্চলে পশুপালনের ওপর বেশি গুরুত্ব দিতে হবে, যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, মোষ এসব প্রতিপালনের ওপর বেশি জোর দিতে হবে। তাহলে কি হবে, ওই অঞ্চলগুলো, খরাপ্রবণ অঞ্চলগুলোর মানুষেরা অর্থাভাবে মারা যাবে না, তাই তো? আর্থিক অবস্থা একটু সচ্ছল হবে। তারপর দেখো হচ্ছে জল নির্গমন, খরাপ্রবণ অঞ্চলে মাটির নিচে দিয়ে পাকা জল নির্গমন প্রণালী গড়ে তুলতে হবে। তারপর দেখো বাঁধ নির্মাণ লেখা আছে, ওই যে নদীর ওপর বাঁধ নির্মাণ করে নদীর জলটাকে ধরে রাখতে হবে এবং যখন বছরের যে সময়গুলোতে বৃষ্টি হবে না বা খুব কম বৃষ্টি হবে সেই অঞ্চলে ওই বাঁধের জলটা দ্বারা কৃষিকাজ, সেচের মাধ্যমে কৃষিকাজ করা সম্ভব হবে এবং অনেকটা খরা প্রতিরোধ করা সম্ভব হবে। তো এই হলো খরার কারণ এবং তার ব্যবস্থাপনা, এটা তোমরা ভালো করে পড়বে টেক্সট বই দেখে। এখন আমরা ঘূর্ণিঝড় বা সাইক্লোন সম্পর্কে একটু আলোচনা করব। ঘূর্ণিঝড় বা সাইক্লোন কি সেটা আমরা জানি, তবুও একটু আমি বলছি। দেখো, কোনো অঞ্চলে যদি হঠাৎ করে উষ্ণতা অনেক বেশি হয়ে যায়, ধরে নাও এই অঞ্চলে উষ্ণতা অনেক বেশি হয়ে গেল, তাহলে কি হয়, ওই অঞ্চলে বায়ুটা উষ্ণ হয়ে বাষ্প হয়ে উপরে উঠে যায় এবং সেই অঞ্চলে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়, তাই তো? যে অঞ্চলে উষ্ণতা বেশি হয় সেই অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হয় এবং তার আশেপাশের উচ্চচাপ অঞ্চলের বায়ুটা সেই নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে প্রবল গতিতে, সেটা ছুটে আসে, তখন সেটাকে বলা হয় ঘূর্ণিঝড়, তাই তো? তাহলে দেখো, নিম্নচাপ কেন্দ্রের দিকে যখন আশেপাশের উচ্চচাপের বায়ু প্রবল বেগে ছুটে আসে তখনই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। কেন্দ্রে থাকে প্রবল নিম্নচাপ এবং এর বাইরে থাকে উচ্চচাপ, তাই তো? এবং এই চাপের তারতম্যের ফলেই ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এবং এই চাপের তারতম্যের জন্য, এই চাপের তারতম্য যদি অনেক বেশি হয় তাহলে ঘূর্ণিঝড়ের গতিও খুব বেশি হবে।
তো এই ঘূর্ণিঝড়ও হচ্ছে একটা ধ্বংসাত্মক এবং প্রাণ বিনাশকারী একটা দুর্যোগ বা বিপর্যয়। যেমন দেখো এই 2020 সালেই এই কয়েক মাস আগে আমফান বলে একটা ঝড় হলো, যার ফলে পশ্চিমবঙ্গ তথা সুন্দরবন অঞ্চল তথা পশ্চিমবঙ্গে অনেক বেশি ক্ষয়ক্ষতি হলো, কয়েক কোটি টাকার ক্ষতি হলো। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের জীববৈচিত্র্য নষ্ট হলো, অনেক অনেক মানুষের প্রাণ গেল, অনেক গাছপালা ধ্বংস হয়ে গেল, অনেক পশু পাখির মৃত্যু হলো, তাই তো এই আমফান ঝড়ে। তো এটা হচ্ছে একটা ঘূর্ণিঝড়ের উদাহরণ। এর আগেও হয়েছে গজ, তিতলি, ফণী, এগুলো হচ্ছে এক একটা ঘূর্ণিঝড়ের উদাহরণ। 1999 সালে অক্টোবর মাসে উড়িষ্যায় 2060 কিলোমিটার ঘন্টা বেগে একটা মহা ঘূর্ণিঝড় হয়, বা সুপার সাইক্লোন যেটাকে বলে। অনেক বিধ্বংসী ঘূর্ণিঝড়টা হয়। সেই ঘূর্ণিঝড়ে 10,000-এরও বেশি মানুষ মারা যায়। এই যে ঘূর্ণিঝড়টা, এটাকে জাতীয় বিপর্যয় বলে গণ্য করা হয়েছিল, চিহ্নিত করা হয়েছিল সেই সময়। আবার 2013 সালে প্রায় 220 কিলোমিটার গতিতে ঘূর্ণিঝড় হয়, যেটার নাম ছিল ফাইলি। অক্টোবর মাসে হয়েছিল, উড়িষ্যা উপকূলে আছড়ে পড়েছিল, তার ফলে 80 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। কোন ঝড়ে? ফাইলিন ঝড়ে। তারপর 100 কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছিল। 2014 সালেও 18 অক্টোবর মাসে হুদহুদ নামে একটা ঘূর্ণিঝড় হয়, তার ফলে দক্ষিণ ভারতের পূর্ব উপকূলীয় অংশ ধ্বংস হয়ে যায়, অনেকটা মানুষের ক্ষয়ক্ষতি হয়। এই ঝড়ে বিশাখাপত্তনম শহরের বিশেষ ক্ষয়ক্ষতি হয়েছিল। কোন ঝড়ে? হুদহুদ ঝড়ে। ভারতীয় অন্ধ্রপ্রদেশ রাজ্য ঘূর্ণিঝড় দ্বারা সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়। হুদহুদ ঘূর্ণিঝড়ে অন্ধ্রপ্রদেশ রাজ্যটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয় পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলা। তো এই হলো ঘূর্ণিঝড় এবং বেশ কিছু ঘূর্ণিঝড়ের উদাহরণ, যেগুলো হয়েছিল পশ্চিমবঙ্গ তথা ভারতে হয়েছিল। এখন আমরা এই ঘূর্ণিঝড়ের কিছু ব্যবস্থাপনা নিয়ে আমরা বলবো। ঘূর্ণিঝড় হলে আমাদের কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রথমে দেখো লিখেছি আমি পূর্বাভাস। আমরা জানি যে আবহাওয়া দপ্তর আমাদেরকে আগের থেকেই জানিয়ে দেয় কোন অঞ্চলে ঘূর্ণিঝড় হবে বা ভূমিকম্প হবে, বা কোথাও অনেক বেশি বৃষ্টিপাত হবে, তুষারঝড় হবে। তো আবহাওয়া দপ্তর যখন টিভিতে বা টিভির মাধ্যমে বা রেডিওর মাধ্যমে আমাদেরকে বলে, তো সেটাকে আমরা বলি পূর্বাভাস। তো এই গণমাধ্যমের দ্বারা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস জানানো প্রয়োজন, তার ফলে অনেক সব মানুষেরা কিন্তু সতর্ক হয়ে যেতে পারবে, তাই তো। যেমন ধরো এই যে আমফান ঝড় হলো, তার আগে বেশ কয়েকদিন আগে থেকেই জানানো হচ্ছিল যে এই অঞ্চলগুলোতে, পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলোতে প্রচণ্ড ঝড় হওয়ার সম্ভাবনা আছে, মানুষকে সতর্ক করা হচ্ছিল, তাই তো। তারপর ত্রাণের ব্যবস্থা করা। ঘূর্ণিঝড়ের প্রবণ এলাকাগুলোয় যেখানে ঘূর্ণিঝড় হবে সেই অঞ্চলগুলোতে, মানে পূর্বাভাস জানা মাত্রই সেই অঞ্চলগুলোতে ত্রাণের ব্যবস্থা করা খুবই প্রয়োজন, এবং সেই অঞ্চলের মানুষদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া প্রয়োজন। সেই অঞ্চলের মানুষদেরকে সেখান থেকে সরিয়ে নিরাপদ কোনো জায়গায় নিয়ে যাওয়া প্রয়োজন। তারপর লেখা আছে দেখো ছাড়পত্র। উপকূল থেকে নিরাপদ দূরত্বে ঘরবাড়ি নির্মাণ করার একটা ছাড়পত্র সরকারের কাছ থেকে প্রদান করা প্রয়োজন। ছাড়পত্র প্রদান করা সরকারের প্রয়োজন, তাই তো। তারপর দেখো লেখা আছে যে সহন ক্ষমতা। উপকূল অঞ্চলগুলোতে যেসব অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রবণতা বেশি, সেই অঞ্চলে এমন ঘরবাড়ি, কংক্রিটের ঘরবাড়ি তৈরি করা প্রয়োজন, যাতে ঘূর্ণিঝড়ের সহন ক্ষমতা থাকবে যে ঘরবাড়িগুলো। তো এটা পরিকল্পনা মাফিক ঘূর্ণিঝড় সহন ক্ষমতাযুক্ত ঘরবাড়ি নির্মাণ করা প্রয়োজন, ঠিক আছে। তারপর লেখা আছে দেখো তৎপরতা। যে অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড় হয় সেই অঞ্চলগুলোতে ঝড় চলাকালীন সেখানকার দুস্থ মানুষদের, আক্রান্ত মানুষদের খাদ্য, পানীয় জল এবং ওষুধ বা চিকিৎসার ব্যবস্থা তৎপরভাবে করা দরকার, মানে খুব দ্রুতভাবে করা দরকার। তারপর দেখো লেখা আছে সতর্কতা। ঝড়ের তীব্রতা বুঝে সেই অঞ্চলের মানুষদেরকে সতর্ক করে সেই মানুষদেরকে বেরোনো দরকার। মানে কোনো অঞ্চল ঘূর্ণিপ্রবণ অঞ্চল, সেই অঞ্চলের অনেকেই মৎস্যজীবী আছে যারা সমুদ্রে মাছ আহরণ করতে যায়। তো ঘূর্ণিঝড়ের পূর্বাভাস যখন আমরা পাচ্ছি, তাহলে সেই অঞ্চলে মৎস্যজীবীদের সেই সময় কিন্তু
মৎস্য আহরণ করতে যাওয়া উচিত নয়, তো তাদেরকে সে ব্যাপারে সতর্ক করা প্রয়োজন। তো এই হলো ঘূর্ণিঝড় এবং তার ব্যবস্থাপনা। বুঝতে না পারলে আমাকে বলবে, আমি আবার তোমাদেরকে বলবো। আশা করছি বুঝতে পেরেছো তোমরা। এখন আমরা ভূমিকম্প বা আর্থকোয়েক সম্পর্কে একটু বলবো। এটাও একটা দুর্যোগ বা বিপর্যয়ের একটা উদাহরণ। দেখো, কোনো প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে যদি ভূ অভ্যন্তর ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং তার ফলে ভূত্বকও কেঁপে ওঠে, তো সেই কম্পনকেই বলা হয় ভূমিকম্প। বোঝা গেছে? ভূমিকম্প জিনিসটা তোমরা জানো, এর আগে তোমরা পড়েওছো। তারপর দেখো, প্রথমেই যে ভূমিকম্পটা অনুভূত হয়, যেটা খুব জোরালো হয়, খুব শক্তিশালী হয়, সেটাকে বলা হয় প্রথম অনুভূত কম্পন। এই কম্পনের ফলে ক্ষয়ক্ষতির মাত্রা খুব বেশি হয় এবং রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা খুব বেশি হয়। যেমন নেপালে ভূমিকম্প হয়েছিল 2015 সালে। প্রথম ভূমিকম্পে মাত্রা ছিল, রিক্টার স্কেলে মাত্রা ছিল 7.8। আর এই কম্পনের ফলে নেপালে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, তাই তো। তার পরবর্তীকালে মানে 25 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত কন্টিনিউ বেশ কয়েকদিন ধরে ভূমি কেঁপে ওঠে। তো এই কম্পনটাকে বলা হয় পরবর্তী কম্পন। তো পরবর্তী কম্পনের ফলে নেপালে 200 বারেরও বেশি কম্পন অনুভূত হয়। তো যাই হোক, 2015 সালে 25 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত নেপালে যে ভূমিকম্প হয়েছিল, তার ফলে নেপাল এবং তার সন্নিহিত দেশের মানুষেরাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং ভারতের মধ্যে যে 2018 সালে বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছিল, ওই বিশেষত পার্বত্য এলাকাগুলোতে ভূমিকম্প বেশি হয়, তাই তো। ভারতের মধ্যে হিমালয় পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ অঞ্চল। তো জম্মু কাশ্মীরে ভূমিকম্প বেশ কয়েকবার হয়েছিল, পাঞ্জাব, হরিয়ানা এইসব অঞ্চলগুলোতে ভূমিকম্প হয়েছিল। যাই হোক, এবার আমরা ভূমিকম্পের কারণগুলো একটু বলবো। দেখো, ভূমিকম্প দুটি কারণে হয়, প্রাকৃতিক কারণেও হতে পারে, অপ্রাকৃতিক কারণেও হতে পারে। প্রাকৃতিক কারণ দেখো, পাত সঞ্চালনের ফলে অনেক সময় ভূমিকম্প হয়। আমরা জানি যে আস্থানোস্ফিয়ারের ওপর পাতগুলো ভেসে বেড়াচ্ছে, তো ওই পাতগুলো যখন দুটি পাত পরস্পরের কাছাকাছি চলে আসে, ধরে নাও এ পাতটা এবং এ পাতটা পরস্পরের কাছে আসছে এবং সংঘর্ষে লিপ্ত হচ্ছে, তো তা পরস্পরের কাছাকাছি এসে সংঘর্ষে লিপ্ত হলে সেই অঞ্চলে ভূমিকম্প হয়। আবার অনেক সময় এই পাত যখন পাশাপাশি দূরে চলে যাচ্ছে, একটা থেকে আরেকটা দূরে চলে যাচ্ছে, তখনও সেই অঞ্চলে ভূমিকম্প হয়, তাই তো। আবার দেখো, চ্যুতি সৃষ্টি, কোথাও যখন চ্যুতির সৃষ্টি হয় সেই অঞ্চলগুলোতে, মানে কোনো একটা অঞ্চল ওপরে উঠে গেল বা কোনো একটা অঞ্চল নিচে বসে গেল, চ্যুতির ফলে এটা হয়, তাই তো। গ্রস্ত উপত্যকা তৈরি হয়, আমরা এগুলো জানি, হোর্স এবং গ্রস্ত উপত্যকা, তো তার ফলেও কিন্তু ভূমিকম্প হয়। তারপর অগ্নুৎপাত, কোনো অঞ্চলে যখন অগ্নুৎপাত হয়, অগ্নুৎপাত কোনটা, যখন ভূপৃষ্ঠের ম্যাগমাটা কোনো ফাটল বরাবর বা কোনো কি বলবো, কোনো ম্যাগমা নল বরাবর কোনো মানে ভূপৃষ্ঠে সজোরে বা নিঃশব্দে বেরিয়ে আসে, সেটাকে আমরা অগ্নুৎপাত বলি। যখন সেই ফাটল বরাবর সজোরে আঘাত করে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে, তখন কি হয়, ভূমিকম্প হয়। অগ্নুৎপাতের ফলে ভূমিকম্প হয়, তাই তো। তারপর ভূমিধস, কোনো পাহাড়ি অঞ্চলে যদি ভূমি ধসে নিচে নেমে যায়, ল্যান্ডস্লাইড যেটাকে বলে, তো সেই অঞ্চলে ভূমি ধসে নিচে নেমে গেল, তার ফলে অনেক সময় ভূমিকম্প হয়, তাই তো। তো এই হলো প্রাকৃতিক কারণ যার ফলে ভূমিকম্প হয়। এরপর আমরা অপ্রাকৃতিক কারণগুলো বলবো। দেখো, অপরিকল্পিতভাবে যদি বাঁধ নির্মাণ করা হয় কোনো নদীতে, তখন সেই বাঁধের চাপে কিন্তু সেই অঞ্চলে ভূমিকম্প হয়। আবার পর্বত গাত্রে যখন বৃক্ষচ্ছেদন করা হয়, গাছ কেটে নেওয়া হয়, সেই পর্বত গাত্রে যে ভূমিধস হয়, তার ফলে অনেক সময় ভূমিকম্প হয়। তারপর পাহাড়ি অঞ্চলে যখন পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করা হয়, ডিনামাইট বোমা ফাটিয়ে পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করা হয়, তখনও ভূমিকম্প হয়। আবার অনেক সময় খনি অঞ্চলে, কয়লা খনিতে অনেক সময় ডিনামাইট বোমা ফাটানো হয়, বা অনেক সময় সেখানে ধস নেমে আসে, তার ফলে ভূমিকম্প হয়, তাই তো। তো এই হলো প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক কারণ, ভূমিকম্পের প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক কারণ। এরপর আমরা এর ব্যবস্থাপনাগুলো একটু বলবো। ব্যবস্থাপনার মধ্যে দেখো আছে মাত্রা, অধিক এবং মাঝারি এবং স্বল্প ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোকে প্রথমেই চিহ্নিত করতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে চিহ্নিত করা প্রয়োজন। আমি একটু লিখে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে। ভূমিকম্পের ব্যবস্থাপনা,
প্রথমে আছে চিহ্নিতকরণ। ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোকে চিহ্নিত করতে হবে। কোন কোন অঞ্চলগুলো ভূমিকম্প প্রবণ সেই অঞ্চলগুলো চিহ্নিত করতে হবে এবং সেই অঞ্চলে ভারী নির্মাণ কার্য না করে সেখানে কাঠের তৈরি বাড়ি নির্মাণ করতে হবে। যার ফলে কি হবে, কাঠের বাড়ি তৈরি হলে কি হবে, সেই অঞ্চলে ভূমিকম্প হলে যদি ওই বাড়ি ভেঙে যায় তাহলে মানুষের ক্ষয়ক্ষতি কম হবে এবং কাঠের বাড়িতে মানুষের প্রাণহানিও কিন্তু কম হবে। যেহেতু কাঠের তৈরি, কংক্রিটের হলে মানুষের প্রাণহানি ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়, আবার সেই কাঠ দিয়ে আবার নতুন করে বাড়ি তৈরি করাও সহজ হয়ে যায়, তাই না? তো আর ভূমিকম্প প্রবণ অঞ্চলে বহুতল বাড়ি নির্মাণ করা নিষিদ্ধ। বহুতল বাড়ি নির্মাণ করা দরকার নেই, বন্ধ করা প্রয়োজন। তারপর প্রযুক্তিবিদ্যার সাহায্যে সেখানে গৃহ নির্মাণ করা প্রয়োজন। প্রযুক্তিবিদ্যার সাহায্য নিতে হবে, প্রযুক্তিবিদ্যার সাহায্যে সেখানে গৃহ নির্মাণ করা প্রয়োজন। তারপর সতর্কতা। ভূমিকম্প প্রবণ অঞ্চলে বা কোনো অঞ্চলে ভূমিকম্প হবে সেই অঞ্চলে মানুষদেরকে আগের থেকেই সতর্ক করে দেওয়া উচিত। এবং ভূমিকম্প চলাকালীন মানে কোনো অঞ্চলে ধরো হঠাৎ করে ভূমিকম্প হচ্ছে, তাহলে সেই জায়গা থেকে সম্ভব হলে ফাঁকা জায়গায় ছুটে বেরিয়ে আসা দরকার। যদি সেটা সম্ভব না হয় তাহলে কি করতে হবে, সেই ঘরে বা কোনো স্কুলে যদি এরকম হয় তাহলে সেখানে বেঞ্চের নিচে বা টেবিলের নিচে কোনো শক্ত আসবাবপত্রের নিচে আমাদেরকে বসে যেতে হবে। তাহলে কি হবে, আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হবে, আমাদের শরীরের আঘাত কম হবে, তাই তো? তারপর দেখো, ত্রাণের ব্যবস্থা করতে হবে। যেসব অঞ্চলগুলিতে ভূমিকম্প হয়েছে সেখানকার মানুষদেরকে সাহায্যের জন্য ত্রাণের ব্যবস্থা করতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে এবং তাদের উদ্ধার কার্যের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তারপর দেখো, পরিষেবা, উপযুক্ত পরিষেবা দিতে হবে। ভূমিকম্প প্রবণ অঞ্চলে উদ্ধারের পর ওই যে দ্রুত জল এবং খাদ্য এবং চিকিৎসা পরিষেবা দিতে হবে। তো এই হলো ভূমিকম্পের ব্যবস্থাপনা। ভূমিকম্পের মতো সুনামিও হচ্ছে একটা দুর্যোগ ও বিপর্যয়ের উদাহরণ। সুনামি কথাটি দেখো ভাঙলে আমরা সু এবং নামি দুটো কথা পাবো। সু কথার অর্থ হচ্ছে সমুদ্র তীরের বন্দর এবং নামি কথার অর্থ হচ্ছে জলোচ্ছ্বাস। তো সমুদ্রের তীরে যখন অনেক জলোচ্ছ্বাস হয় সেটাকে আমরা সুনামি বলি, তাই তো? তো সমুদ্রের তলায় যদি ভূমিকম্প সৃষ্টি হয় তো ভূমিকম্পের ফলে বিশাল ঢেউ সমুদ্রের উপকূল অঞ্চলে আছড়ে পড়ে এবং সেই অবস্থাকে আমরা বলি সুনামি। ধরে নাও সমুদ্রের জলটা উপকূল অঞ্চলে আছড়ে পড়ছে, সেটাকে আমরা সুনামি বলি, তাই তো? আছড়ে পড়াটাকে। তো জাপানকে সুনামির দেশ বলা হয় এবং প্রশান্ত মহাসাগরকে সর্বাধিক সুনামি প্রবণ মহাসাগর বলা হয়। তো জাপান হচ্ছে সুনামির দেশ এবং প্রশান্ত মহাসাগরে সবথেকে বেশি সুনামি হয়ে থাকে। 2004 সালে 26শে ডিসেম্বর সুনামিতে দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকার দেশগুলিতে অনেক ক্ষয়ক্ষতি হয়। 2 লক্ষেরও বেশি মানুষ মারা যায়। আর এই সুনামিতে 18,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয় ভারতে। তো 2004 সালে এই সুনামিতে অনেক ক্ষয়ক্ষতি হয়, অনেক গাছপালা ধ্বংস হয়ে যায়, অনেক মানুষ মারা যায়। 2011 সালে জাপানে যে সুনামি হয় সেই সুনামিটা খুব ভয়ঙ্কর সুনামি হয়। জাপানের অনেকটা জায়গা ধ্বংস হয়ে যায়, সুনামিতে অনেক মানুষ মারা যায়, পশু পাখিদের ক্ষয়ক্ষতি হয়, তাই তো? এবার দেখো সুনামির ব্যবস্থাপনাটা আমরা একটু জানবো। সুনামির ব্যবস্থাপনা, প্রথমে দেখো পূর্বাভাস। সমুদ্র জলের অস্বাভাবিক নেমে যাওয়া, সুনামি আসার পূর্বাভাস দেওয়া হয়। তো এই পূর্বাভাস দেওয়ার ফলে সেই অঞ্চলে মানে সে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মানুষেরা যাতে না যায়, তো তার জন্য পূর্বাভাস দেওয়া প্রয়োজন। গণমাধ্যমের দ্বারা সেটাকে প্রচার করা প্রয়োজন। আর যে অঞ্চল সুনামি প্রবণ অঞ্চল বা যখন আমরা পূর্বাভাস পাচ্ছি, পূর্বাভাস পাওয়া সত্ত্বেই সেই অঞ্চলের মানুষদেরকে তৎক্ষণাৎ
নিরাপদ অঞ্চলে চলে যাওয়া উচিত, সেই অঞ্চল থেকে দূরে কোনো নিরাপদ অঞ্চলে চলে যাওয়া উচিত। তারপর যান্ত্রিকভাবে সহায়তা করা, সমুদ্রের যে অঞ্চলে সুনামি হয়, মানে ভূমিকম্প হচ্ছে আর কি পাঁচ সীমান্ত এলাকায়, সেখানে যন্ত্র বসিয়ে সুনামির পূর্বাভাস জানানো হয় এবং তার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা কম করা সম্ভব হয়, তাই তো। তো এই হলো ব্যবস্থাপনাটা তোমরা টেক্সট বই থেকে ভালো করে পড়বে, তাহলে বুঝতে পারবে। এরপর আমরা ধস বা ল্যান্ডস্লাইড সম্পর্কে একটু বলবো। ধসও হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয়, যার ফলে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়, অনেক মানুষ প্রাণ হারায়। এটা সাধারণত পাহাড়ি অঞ্চলে বা পার্বত্য অঞ্চলে হয়ে থাকে। এছাড়াও খনিতেও এরকম ধস হয়ে থাকে, ল্যান্ডস্লাইড। যখন পাহাড়ি অঞ্চল থেকে এখানকার মাটি ধসে নিচে নেমে যায়, তখন সেটাকে বলা হয় ধস। কিছু বছর আগে আমরা খবরে দেখছিলাম যে পাহাড়ি অঞ্চলে তো পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করা হয় এবং পাহাড়ের গায়েই ঘর বাড়ি তৈরি করা হয়, তাই না? তো এরকমই একটা খবর শুনছিলাম যে রাতেরবেলায় সেখানে একটা জায়গায় ঘর ছিল, সকালবেলায় দেখা যাচ্ছে ঘুম থেকে উঠে আশেপাশে মানুষ দেখছে সেই ঘরটা নেই, মানে সেই ঘরটা ধসে খাদে পড়ে গেছে, নিচে নেমে গেছে। এরকম অনেক ঘটনা হয়ে থাকে। পাহাড়ি অঞ্চলে একটা গ্রাম ছিল, বেশ কয়েক বছর আগে পাহাড়ি অঞ্চলে একটা গ্রাম ছিল, সকালবেলায় দেখা যায় যে সেই গ্রামটা নেই, পুরো গ্রামটাই ধসে ধ্বংস হয়ে গেছে, মানে ধসে নিচে নেমে গেছে। তো এটাই হচ্ছে ল্যান্ডস্লাইড। যেরকম পার্বত্য এলাকা যেগুলো, যেরকম ওই কার্শিয়াং, কালিম্পং, দার্জিলিং, এসব অঞ্চলগুলোতে খুব বেশি পরিমাণে ধস বা ল্যান্ডস্লাইড দেখা যায়। এই ধস বা ল্যান্ডস্লাইডের ফলে কি হয়, যেগুলো পাহাড়ি রাস্তা, সেই পাহাড়ি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে, মানুষের ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক সময় কি হয়, নদীতে এরকম ধসের ফলে নদীর গতিপথ বন্ধ হয়ে যায়, নদী অবরুদ্ধ হয়ে যায়, এরকম ক্ষয়ক্ষতি হয়। এবং ধসের ফলে কি হয়, মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। কোনো একটা অঞ্চলে এখানে ধস নেমে, এখানে কৃষিক্ষেত্র আছে ধরে নাও, এখানে চাষবাস হয়, উর্বর জমি, এই ধস নেমে এখানে নেমে গেল, তাহলে কি হবে, ওই অঞ্চলের মাটি কি হবে, অনুর্বর হয়ে যাবে, ওই অঞ্চলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যাবে, তাই তো। মাটিতে বসবাসকারী প্রাণীরা, এই মাটিতে যে প্রাণীরা বসবাস করে, কেঁচো এবং আরও অন্যান্য শিয়াল টেয়াল, তো তাদেরও ক্ষয়ক্ষতি হবে, তারা ঘর বাড়ি হারা হবে, তাদের বাস্তুতন্ত্র নষ্ট হবে। আবার অনেক সময় নদীর প্রবাহ বন্ধ হয়ে যায়, রাস্তা ভেঙে যায়, যে বললাম। তারপর কৃষিকাজের অনেক ক্ষয়ক্ষতি হয়, যেহেতু মাটির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে, তো কৃষির ক্ষয়ক্ষতি হয় অনেক বেশি। অনেক ক্ষেত্রে ভূমিধসের ফলে মানুষের মৃত্যু হয়, মানুষের জীবনহানি হয়, তাই তো। তো এই হলো ধস। পাহাড়ি অঞ্চলে হয় এবং খনিতেও হয়, যেখানে কয়লা উত্তোলন করা হয়, সেখানে ডিনামাইট বোমা ফাটানোর ফলে ধস নেমে আসে। যেমন দুর্গাপুরে খনি অঞ্চল, রানীগঞ্জে খনি অঞ্চলে এরকম ধস হতে থাকে। তারপরে যে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, তারপর ভারতের পশ্চিম হিমালয়ের যে অঞ্চলগুলো, জম্মু কাশ্মীর, তারপর অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, এসব অঞ্চলগুলো হচ্ছে ধসপ্রবণ অঞ্চল। দেখো, ধসের মতোই আর একটা প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় হচ্ছে হিমানি সম্প্রপাত। ধসে কি হয়েছিল, পাহাড়ি এলাকায় মাটি ধসে নিচে নেমে যাচ্ছিল, তার ফলে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছিল, সেটাকে ধস বলছিলাম। হিমানি সম্প্রপাতে কি হয়, যেসব অঞ্চলগুলো বরফে ঢাকা থাকে, সেসব অঞ্চলে, পার্বত্য এলাকায় বিশেষ করে বরফে ঢাকা থাকে, সেই অঞ্চলে বরফগুলো ধসে নিচে নেমে যায়, তো সেটাকে বলা হয় হিমানি সম্প্রপাত বা অ্যাভালাঞ্চ। মধ্যাকর্ষণ শক্তির টানে যখন বড় বড় তুষার ক্ষেত্র পার্বত্য ঢাল বরাবর নিচে নেমে আসছে, তখন সেটাকে বলা হয় হিমানি সম্প্রপাত। এর ফলেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যেমন জম্মু কাশ্মীর অঞ্চলে অনেক সময় এই হিমানি সম্প্রপাতের ফলে রাস্তা অবরুদ্ধ হয়ে যায় এবং সেখানে রাস্তাগুলোকে, মানে বড়গুলোকে কেটে কেটে আবার রাস্তাটাকে বের করে আনা হয়, তো এর ফলে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়, তাই তো। হিমানি সম্প্রপাতের ফলে মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ভারতের পশ্চিম হিমালয়ে ব্যাপক পরিমাণে হিমানি সম্প্রপাত ঘটে। 2014 সালে
এপ্রিল মাসে এরকম মাউন্ট এভারেস্টে যারা অভিযান করেছিল তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। 13 জন নেপালি শেরপা মারা যায় এবং 7 জন পর্বতারোহী নিখোঁজ হয়ে যায়, 10 জন আহত হয়, 10 জন শরীর অসুস্থ হয়ে যায়। ঠিক আছে, তো এই হলো হিমানি সম্প্রপাত। হিমানি সম্প্রপাত আর ধস কিন্তু আলাদা জিনিস, এটা পার্থক্যটা তোমাদেরকে বুঝতে হবে। হিমানি সম্প্রপাত ধস কিন্তু একই জিনিস নয়। তারপর আরেকটা দুর্যোগ এবং বিপর্যয়ের কথা আমরা জানবো, যেটা হচ্ছে তুষার ঝড় বা ব্লিজার্ড, যেটাকে বলা হয়। ব্লিজার্ডের দেশ কাকে বলে আমরা জানি, আন্টার্কটিকাকে বলা হয়। দ্য হোম অফ ব্লিজার্ড বলা হয় কাকে, আন্টার্কটিকাকে বলা হয়, তাই তো, হোম অফ ব্লিজার্ড। যেহেতু আন্টার্কটিকায় অনেক বেশি পরিমাণে ব্লিজার্ড বা তুষার ঝড় দেখা দেয়, সেই জন্যে আন্টার্কটিকাকে হোম অফ ব্লিজার্ড বলা হয়। দেখো যেসব অঞ্চলগুলো পুরো বরফে ঢাকা, যেরকম নরওয়ে, সুইডেন, তারপর আন্টার্কটিকা, তো এই অঞ্চলে কি হয়, তুষার ঝড় হয়। এখানে ঝড় হলে কি হয়, ঝড়ের সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়, তাই তো। তো এই বরফে ঢাকা অঞ্চলে কি হয়, তুষার আবৃত অঞ্চলে কি হয়, যেহেতু প্রচুর ঠান্ডা, সেখানে ঝড় হয়, তার সঙ্গে সঙ্গে কি বলবো, হিমানি মানে তীব্র ঝড়ের সঙ্গে তুষারকণা হয়, তুষারকণা পতিত হয়, তো সেটাকে বলা হয় তুষার ঝড়। দেখো হিমানি সম্প্রপাত হচ্ছে পার্বত্য অঞ্চল থেকে বরফটা নিচে ধসে নেমে যাচ্ছে, এটা হচ্ছে হিমানি সম্প্রপাত। তুষার ঝড়ে কি হচ্ছে, ঝড় হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তুষারকণা নেমে আসছে, তো সেটা হচ্ছে তুষার ঝড়। এই দুটো জিনিস কিন্তু আলাদা, এটা তোমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। দেখো আন্টার্কটিকা মহাদেশে তুষার ঝড় খুব বেশি হয়, ওই যে বললাম, সেই জন্য আন্টার্কটিকাকে দ্য হোম অফ ব্লিজার্ড বলা হয়। ঘন্টায় 72 কিমি বেগে তুষার ঝড় হয়েছিল 1888 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে হয়েছিল, এবং তার ফলে আমেরিকা যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক শহরের বহু ক্ষয়ক্ষতি হয়েছিল। এবং 2011 সালে অমনি টানা কয়েকদিন ধরে তুষারঝড় হয়েছিল ওই নিউ ইয়র্ক শহরে, এবং তার ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। দেখো তুষার ঝড় বা ব্লিজার্ড হলে কি হয়, মানুষ যাতায়াত করতে পারে না, মানে সব কিছু খুব হেজি হয়ে যায়, কিছু দেখা যায় না, আবছা আবছা হয়ে যায়, তাই না। বিমান চলাচল তো বন্ধ হয়েই যায়, যদিও সেদিকে অত বিমান চলাচল হয় না, তবে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। যেমন নরওয়ে, সুইডেন, সেখানে বেশিরভাগ সময়ই ব্লিজার্ড দেখা যায়, তো তার ফলে মানুষের কিন্তু খুবই অর্থনৈতিক কার্যকলাপ করা খুবই অসম্ভব হয়ে পড়ে, খুবই কষ্টকর হয়ে পড়ে। যাই হোক, এরপর আরেকটা আমরা দুর্যোগের কথা জানবো, সেটা হচ্ছে অগ্নুৎপাত। এই কিছুদিন আগে, কয়েক মাস আগেই অস্ট্রেলিয়াতে অগ্নুৎপাতটা নয়, অগ্নুৎপাতটা আমি ভুল বললাম। অগ্নুৎপাত হচ্ছে ওই যে বললাম, যখন ভূগর্ভের ম্যাগমাটা কোনো ফাটল বরাবর বা আগ্নেয়গিরি বরাবর বেরিয়ে আসে, তখন সেটাকে আমরা বলি অগ্নুৎপাত, তাই তো। আর এই ম্যাগমাটা যখন বেরিয়ে আসছে, এই লাভা হিসাবে প্রবাহিত হচ্ছে, সেই লাভাটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রবাহিত হচ্ছে। আর এই গরম লাভার ফলে কি হয়, অনেক বড় বড় শহরও কিন্তু ধ্বংস হয়ে যায়, তাই তো, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়। তো এটাকে বলা